ধূমপান, মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এতে ক্যান্সার হয়। তবে গল্পের নেশা স্বাস্থ্যের পক্ষে লাভদায়ক। আরও ভালো অনুভূতির জন্যে হেডফোন ব্যবহার করুন। রাস্তা যেন শেষই হয় না। এ ঠিক কখন থেকে পা ঘুরিয়েই যাচ্ছি। হ্যাঁ, খিদেও পেয়েছে বড্ড। না, এইভাবে বেশিক্ষণ যাওয়া যাবে না, অনেকটা পথ বাকি। বাহ, এই জঙ্গলটা তো বেশ নিরিবিলি লাগছে। এখানে যদি একটু বিশ্রাম নিই মন্দ হবে না। হ্যাঁ, কিন্তু কোথায় বসা যায়? হ্যাঁ, এই তো। বাহ, এই বট গাছটা তো বেশ বড়। হ্যাঁ, এত বড় বট গাছ আগে কখনো দেখিনি। না, এখানেই বসে একটু জিরিয়ে নি। হ্যাঁ, বউটা আমার মাছ রেঁধে পাঠিয়েছে। হ্যাঁ, খেয়ে নি আগে। আহা, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। আরে আরে, এদের আবার কি হলো? এমন ছটফট করছে কেন? এত ডাকছে কেন? এই এই থাম থাম। আহ, হঠাৎ কি হলো তোদের? আরে, ফু, এ তো মহা মুশকিল হলো। যাক, শান্ত হয়ে গেছে আবার। আহ, আমি আবার পেট পুজো করতে শুরু করি। আমাকেও দে, দে আমাকে, আমি খাবো, বড্ড কে- খিদে কে পেয়েছে কথা বলছে? আমার। এখানে তো আমি আর এই মুরগিগুলো ছাড়া কেউ নেই। তাহলে কে? আওয়াজটা আওয়াজটা তো বট গাছটা থেকে আসছে। না না, বট গাছ কি করে কথা বলবে? না, দে না, দে, আমাকে একটু খেতে দে, আমায় কেউ খেতে দেয় না। বট গাছ কি করে? ওরে বাবা, পালাই বাবা, ওদেরকে এখানে থাকা ঠিক নয়। নিয়ে আয়, নিয়ে আয়। না না, যাস না, তুই চলে যাচ্ছিস। কেউ শোনে না আমার কথা। আমার সাথে কি করবে? কেউ না। আমাকে আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। তুই যদি আমাকে খেতে না দিস, তবে তবে আজ তোর শেষ দিন হবে। ওই সব মুরগি আমার চাই, সব মুরগি আমার চাই, ওগুলো দে আমায়। কিন্তু ওদের কি করে দেব? ওদের সময় মতো না পৌঁছে দিলে আমার কাজটা থাকবে না। আমায় যেতে দাও, আমাকে যেতে দাও। এগুলো আমাকে দে এক্ষুনি, দে বলছি। জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে গ্রামের বাসিন্দা গদাধর হঠাৎ দেখল ওই বট বৃক্ষ এক প্রকাণ্ড নারী মূর্তির রূপ ধারণ করছে। কিন্তু সেই নারী মূর্তি একদমই স্বাভাবিক নয়। সেই দীর্ঘকায় নারীর সামনে লোকটিকে এক ক্ষুদ্র পিঁপড়ে মনে হচ্ছে। তার চোখ মুখের দিকে তাকালে ভয়ে বুকটা কেঁপে উঠছে। কি বিভৎস সেই চেহারা! মুরগিগুলো দে আমায়, দে বলছি। কাঁপা হাত দিয়ে গদাধর সেই ধ্যানটাকে টেনে ওই নারী মূর্তির সামনে নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ,
এইবার আমি তৃপ্তি করে খাবো, তৃপ্তি করে খাবো। এতক্ষণে গদাধর দেখছে সেই নারী মূর্তির বিশাল হাতটা এগিয়ে আসছে মুরগিগুলোর দিকে। ওরা বুঝতে পারছে ওদের সাথে কিছু একটা অনিষ্ট হতে চলেছে, তাই ক্রমাগত চিৎকার করে চলেছে। এরই মধ্যে সেই নারীর তীক্ষ্ণ বড় নখ এসে গেঁথেছে একটি মুরগির গলায়। এরপর সেই মুরগিকে নিজের মুখের কাছে নিয়ে গিয়ে ক্ষুধার্ত প্রাণীর মতন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে সে। একের পর এক মুরগির আর্তনাদ জানান দিচ্ছে তাদের মৃত্যুর খবর। আমাকে যেতে দাও, এবার সব মুরগি জ্যান্ত খেয়ে নিলে। এবার এবার আমাকে যেতে দাও। আহ, কতদিন পর, কতদিন পর। কিন্তু কিন্তু আমার তো খিদে মেটেনি এখনো, এখনো খিদে মেটেনি। যা ছিল সব দিয়ে দিয়েছি তো, আর কিছু নেই আমার কাছে। কেন কেন, তুই আছিস তো। মানে না না, তুমি তো বলেছিলে মুরগিগুলো সব দিয়ে দিলে আমার কোনো ক্ষতি করবে না, তাহলে আয়, ইয়া। আর এক মুহূর্ত দেরি না করে গদাধর পালাতে শুরু করে। কিন্তু সেই প্রকাণ্ড হাতের বাইরে তো এত তাড়াতাড়ি বেরোনো সহজ নয়। সঙ্গে সঙ্গে ওই নারীর তীক্ষ্ণ লম্বা নখ লোকটার পিঠ হতে বুক ভেদ করে বেরিয়ে আসে। গল গল করে বেরিয়ে আসে রক্ত। এরপর শুধু শোনা যায় একটা মানুষের প্রত্যেক অঙ্গ টেনে ছিঁড়ে খাওয়ার শব্দ। সুচরিতা, মাম্পি, পূজা, খোকন, নূর মোহাম্মদ, সাজিব, মৌসুমী এবং বাকি শ্রোতা বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জুড়ে থাকার জন্য। গল্পের সঠিক উত্তর দিন আর হয়ে যান আমাদের পরিবারের সদস্য। সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। বটগাছের আয়ু মানুষের থেকে অনেক বেশি হয়। তারা এমন অনেক কিছুর সাক্ষী থাকে যা আমাদের ধরা ছোঁয়ার বাইরে, কিন্তু সব কিছু হয়তো শুভ হয় না। আজকের গল্পেও ঠিক এরকম একটা বটগাছের উপস্থিতি রয়েছে, কুহেলিকার বটগাছ। শুরু হচ্ছে আজকের নিবেদন ওলট পালট অরিজিনালসে রিয়া দাসের কলমে কুহেলিকার বটগাছ। এই ওদিকটা দেখা হয়ে গেছে, ওদিকে তুমি একবার দেখে নেবে, ওদিক থেকে যেন কোনো গাড়ি না আসে, ওই সময়টাকে আটকে দেবে। আর এদিকটা দেখে নেবে একটুখানি। তাহলে এটাই ফাইনাল তো? কাজ শুরু করার ব্যবস্থা করা যাক তবে। হ্যাঁ নিশ্চয়ই, দেরি করে কাজ নেই, তাড়াতাড়ি করতে যত হবে। তাড়াতাড়ি শুরু করা যায় ততই গ্রামের ভালো। মানুষের জন্য গ্রামের এত জন্য সুযোগ খুবই সুবিধা। ভালো ব্যাপার, কৈলিপুর গ্রাম এত হ্যাঁ, বিশাল বড় ঠিকই সুযোগ পেতে বলেছো। চলেছে। সেটাই, ভালো ভালো, খুব ভালো ব্যাপার। ওকে ওকে ওকে, গাছগুলো সরানোর অর্ডারটা দিতে হবে এবার। রঘু, রঘু এদিকে শোনো। হ্যাঁ হ্যাঁ বাবু, আসছি। হ্যাঁ, তোমাকে একটা দায়িত্ব দিচ্ছি, ভালো করে শোনো। আগে কি বাবু? যত তাড়াতাড়ি সম্ভব এই পুরো জঙ্গলটাকে সাফ করতে হবে। গ্রামের লোকজন নিয়ে এসে কাজ শুরু করে দাও। আগে বাবু, পুরো জঙ্গলটাই? কিন্তু আমি যতদূর শুনেছিলুম জঙ্গলের এই পশ্চিম দিকটাতে তো হাত দিতে মানা করেছেন জমিদার বাবু। আসলে এতগুলো গাছ সব একসাথে কেটে ফেলে দিলে কেমন একটা এত মায়া দেখালে আর গ্রামের উন্নতি করতে হবে না। যা করছি তোমাদের ভালোর জন্যই করছি। আর রইল কথা জমিদার বাবু, ওনার সাথে কথা বলে সব ম্যানেজ করে নিয়েছি আমি। মোটা টাকা আছে। আগে সত্যি বলছেন? আর বলছি কেন, যাও তাড়াতাড়ি কাজ শুরু করে দাও লোকজন এনে।
আমার না ব্যাপারটা ঠিক লাগছে না, জানিস তো? কেন রে? তোর আবার কি হইলো? আরে বলি কি হয়েছেটা কি? আসলে এই জমিদার বাবু বারণ করার পরেও এই দিকটা কাটা হচ্ছে। আরে না না, এই শহরের বাবু কথা বলি নিয়েছে তো, আর কোনো বারণ নেই। হরেনের কথাটা আমিও ঠিক ফেলতে পারছি না। জমিদার বাবু প্রথম থেকেই এদিকটায় আসতে তো বারণ করে, নিশ্চয়ই এখানে কোনো ব্যাপার আছে। নইলে উনি বারবার কেন সাবধান করবেন? যদি যদি কোনো বন্য জন্তু থাকে তখন? এই তোরা মালা ফ্যাস ফ্যাস করেছিস তো, জন্তু টন্তু কিছু নেই এখানে। হ্যাঁ, যদি তেমন কোনো জন্তু থাকতো তাহলে তার গর্জন টর্জন নিশ্চয়ই আবার কোনো না কোনো গ্রামবাসী এতদিনে শুনতে পেত। সে হয়তো ছোট সাপ খুব জাতীয় কিছু আছে, তা আসলেও বা কি, এলে কুপিয়ে দিবি হাতের কুড়ুলটা দে, হ্যাঁ, ব্যাস ঝামেলা মিটি গেল। কিন্তু মানে এই শোন, তোদের অভাবে যে মনে যদি একটু টাকার মুখ দেখতে চাস তাহলে কোনো কথা না বলি হাত চালা। বাকিরা আর কিছু বলল না। তারা ভাবল হয়তো রঘুর কথাটা খুব একটা ভুল কিছু নয়, কারণ সংসারে টাকা পয়সার টানা পড়েন কারোরই সহ্য হয় না। তাই আবার মন দিয়ে গাছ কাটা শুরু করলো তারা। আর ঠিক এমন সময় রঘুর সামনে পড়ল এক বিশাল শুকনো পাতা ঝরা বট গাছ। আরে বাবা, এ তো পাহাড় একেরে, এই সরাতে তো প্রচুর সময় লেগে যাবে রে। ওই ওই রঘু, ওই দেখ ওপর দিকে লাল রং দিয়ে কেমন একটা অদ্ভুত চিহ্ন করা আছে। হ্যাঁ, তাতে কি? কিন্তু চিহ্নটা তো অনেকটাই উপরে, ওইখানে তো কোনো মানুষের যাওয়ার কথা নয়। তাহলে ওটা কিভাবে হইল? তাই তো আমি বলি কি, চল জমিদার মশাইকে আগে জানাই ব্যাপারটা। এ আমার মোটেও ভালো ঠেকছে না। দিনে দুপুরে গাছটা দেখে কেমন যেন গা চমচম করছে, তোদের করছে না? এই এই থাম তো তোরা, কবেকার পুরনো গাছ, সে আগে কেউ উঠেছিল হয়তো। এমনিতেও তো গাছটার বয়স হয়েছে, দেখতে পাচ্ছিস না কেমন শুকনো কাঠ হয়ে আছে। আগে জানলি আরও বেশি লোক নিয়ে আসতাম। এ গাছ তিনজনে কাটা যাবে নি। শোন, তোরা এক কাজ কর, দলের বাকি ছেলেদের এখানে ডেকে নিয়ে আয় তো। সে কেউ যদি না করে তো টাকার গল্প শুনিয়ে দিবি, আমি ততক্ষণ সামনের ছোট গাছগুলো কাটি। তারা রঘুর কথায় রাজি হলেও তাদের মন ততক্ষণে অন্য এক ফন্দি আঁটছে। ওরা ভাবল এটাই সুযোগ। বাকি ছেলেদের ডাকার আগে একবার গ্রামের জমিদারের সাথে গাছটার বিষয়ে জেনে নেওয়া উচিত। দুজনের সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর রঘু বাকি কাজটা সেরে ফেলল, কিন্তু তার যেন দেরি সইছে না টাকা পাওয়ার লোভে। প্রতিদিন বউয়ের খিটখিটানি শুনতে তার আর ভালো লাগে না, তাই এই লোভটা হয়তো মেনে নেওয়াই যায়। ঝুড়িগুলো তো একদম পাতলা হয়ে গেছে দেখতে পাচ্ছি, দেখি তো। কৌতূহল বশত যেই না সে নিচের হাতটা দিয়ে একটা ঝুড়ি ধরে টানতে গেল, অমনি ছিটকে দুপা সরে গেল, কারণ ঝুড়িটা স্পর্শ করতেই যেন এক বিদ্যুৎ ঝটকা লাগলো তার। এইটা কি হলো? হ্যাঁ, কি হলো ব্যাপারটা? এইটা কেমন করে? আবারও হাত দিয়ে ধরতে গেল সে, তবে এবারে আর সেই ঝটকা লাগলো না। কিন্তু এ কি হচ্ছে? ওই বট গাছের ঝুলন্ত ঝুড়িগুলো ধীরে ধীরে রঘুর হাতটা একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিচ্ছে কেন? মাথা কাজ করছে না রঘু। একটা গাছ কেমন করে? আরে কে আসো গো,
বাঁচাও বাঁচাও আমারে, মরে গেলাম, মরে গেলাম রে, মরে গেলাম। তোর এত বড় সাহস, তুই আমার ক্ষতি করবি? কি গাছে গাছে কথা বলছে? আমার গায়ে একটা আঁচড়ও আমি বরদাস্ত করব না। আজ 50টা বছর ধরে তোদের জন্যে, শুধুমাত্র তোদের জন্যে আমি এত কষ্টে ভুগছি। কি ভেবেছিস আমাকে কষ্ট দিয়ে তোরা পার পেয়ে যাবে? তোদের কোনো ধারণা আছে আমি কে? আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। আমি 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 তো ওর কোনো খেদি করবনি। ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। কিভাবে বিশ্বাস করব তোর কথা? আমার সন্তানের দিবি দে বলছি, আমি আমি তোমার কোনো খেদি করবনি গো। সন্তানের দিবি? ঠিক আছে ঠিক আছে, তোকে ছেড়ে দিলাম এবারের মতো। যা যা যা, তবে একটা কথা শুনে রাখ, আমার বিষয়ে গ্রামে কাউকে কিছু জানালে চলবে না। এই কথার বিপরীত হলে ফল কিন্তু ভালো হবে না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি তুমি যেমন বলছো তেমনই হবে গো, যেমন বলছো তেমনই হবে। ইতিমধ্যে রঘুর হাত থেকে সেই ছুরির বন্ধন খুলে গিয়েছে, আর এক মুহূর্ত দেরি না করে ঝড়ের বেগে ছুট দিয়েছে সে। কিন্তু সেখানকার ঘটনা এক অন্য কথাই বলছে। রঘু কিছু দূর এগোনো মাত্রই মাটির ওপর একেবারে আছড়ে পড়ল। ওই বট গাছ থেকে একের পর এক ঝুড়িগুলো ছুটে এসে তার সমস্ত শরীরকে জাঁকিয়ে ধরেছে। যন্ত্রণায় রঘুর তীব্র চিৎকার জঙ্গলের চারিদিকে ছড়িয়ে পড়ছে। গাছে গাছে বসে থাকা পাখিগুলো সেই চিৎকারে ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে। ওই যন্ত্রণার মধ্যে তার কানে ভেসে আসছে কাকের কর্কশটা আর ওই বট বৃক্ষে পৈশাচিক হাসি। আমার প্রিয়, জানো, তোমার জন্য আজও আমার হৃদয় নিঃশব্দে কাঁপে। প্রতিটি স্পন্দনে তোমার নামই যেন প্রতিধ্বনিত হয়। তুমি পাশে না থাকলে জীবনটাকে যেন বাঁচতেই ইচ্ছা করে না। তাই আজ তোমায় একটা অনুরোধ করব, আবার আগের মতো আমার সঙ্গে দেখা করবে? দিনে একবারও যদি তোমার মুখটা দেখতে পাই, মনে বড় প্রশান্তি আসে। তুমি কি আমার সাথে? ও হো হো হো, বাবা বাবা, এবার বুঝেছি। মেয়ে বিয়েতে কেন রাজি হচ্ছে না। প্রেম করছো তুমি? প্রেম? কোন ছেলে তোকে এই প্রেমপত্র পাঠিয়েছে শুনি? মা, আমি গল্পের বই পড়ছি। তোমার এই সন্দেহ বাতিকটা একটু ছাড়ো দয়া করে। মহেশবাবু লোকটাকে আমার বিশেষ ভালো লাগে না। তোমরা যে ওনার মধ্যে কি দেখেছো আমি বুঝতে পারছি না। কুহেলিপুর গ্রামের বছর 20 মেয়ে এই লাবণ্য। মা বাবার সাথেই তার ছোট্ট পরিবার। তবে ছোট থেকে খুব একটা বিলাসিতা ভোগ করতে পারেনি সে। আসলে তার বাবা কথা বলতে পারে না। স্নায়ুতন্ত্রগত কোন এক রোগের কারণে তিনি পঙ্গু হয়ে গেছেন। যেটুকু জমানো সম্পত্তি আছে তা দিয়েই সংসার চলে তাদের। তাই লাবণ্যর বাবা মা এখন মেয়ের বিয়ে দিতে চায়, যাতে মেয়েটা একটু সুখের মুখ দেখতে পায়। দূর সম্পর্কের কোনো এক আত্মীয়ের সূত্রে শহরের এক বড়লোক ছেলে মহেশের সাথে লাবণ্যের পরিচয় হয়েছিল। বিশেষত বিয়ের সম্বন্ধ নিয়েই কথা হয়েছিল লাবণ্যের মায়ের সাথে। প্রথম দেখাতেই মহেশের পছন্দ হয়ে গিয়েছিল তাকে। তবে লাবণ্যর তার ব্যবহার খুব একটা ভালো লাগেনি, তাই সে এখনো অবধি রাজি হয়নি। শোন,
আমাদের মুখ চেয়ে অন্তত তোর বাবার মুখ চেয়ে বিয়েতে রাজি হয়ে যা। এখন আমার এই বিষয় নিয়ে কথা বলতে ভালো লাগছে না, পরে বলবো। আমাকে একটু একা থাকতে দেবে? ঠিক আছে। লাবণ্যের মা কাঁচুমাচু মুখ নিয়ে বেরিয়ে গেলেন ঘর থেকে। আমাকে কি কেউ কখনোই বুঝবে না? মা তো আজ পর্যন্ত একদিনও জানতেই চাইলো না আমি কি চাই। সবার কপাল কি আর এত ভালো হয়? ঘুমিয়ে পড়ি, অন্তত এসব ভুলে থাকতে পারবো। প্রতিদিন ঘরের জানালা খুলে ঘুমোনো লাবণ্যর একটা অভ্যেস হয়ে গেছে। আসলে জানালা থেকে চাঁদের শীতল আলো ঠিক তার বিছানায় এসে পড়ে, আর চাঁদের এই স্নিগ্ধতাকে সাথে নিয়ে ঘুমোতে তার বেশ ভালো লাগে। জ্যৈষ্ঠ মাসের প্রথম পূর্ণিমায় আলোর সাথে ফুরফুরে হাওয়াও প্রবেশ করছে। তবে আজ থেকে আরো কিছু ঘরের মধ্যে প্রবেশ করছে। একটা একটা শব্দ, ক্ষীণ হয়ে ভেসে থাকা মেয়েলি কান্নার শব্দ। কিন্তু এত রাতে কে কাঁদছে? ধীরে ধীরে আওয়াজটা যেন আরো জোরালো হয়ে চলেছে। কান্নার শব্দ, এত রাতে কে কাঁদছে? উঠে বসলো সে। জানালা দিয়ে উঁকি দেওয়ার চেষ্টা করে দেখল বাইরে কেউ আছে কিনা। না, বাইরে তো কেউ নেই। কোথা থেকে আসছে আওয়াজটা? কে? মা? মা, এত জোরে দরজা ধাক্কা দিচ্ছ কেন? কিছু হয়েছে মা? তখন থেকে কোনো সাড়া না পাওয়ায় একটু যেন ভয় পেল সে। ধীরে ধীরে বিছানা থেকে নেমে দরজার দিকে এগিয়ে গেল লাবণ্য। দরজাটা খুলতেই সে দেখল বাইরে কেউ নেই। তাহলে এতক্ষণ কে দরজায় ধাক্কা দিচ্ছিল? কেউ তো নেই। এমন ভাবে কি কান বাজতে পারে কারোর? কান্নার আওয়াজ, আবার এত জোরে দরজা ধাক্কা। কিছু বুঝতে পারছে না লাবণ্য। সে বুঝতে পারছে না আদৌ এটা বিশ্বাসযোগ্য নাকি নয়। কাঁপা হাত নিয়ে আবারও দরজা বন্ধ করল সে। কিন্তু বিছানার দিকে ঘুরতেই সে যা দেখল তাতে সারা শরীর ঠান্ডা হয়ে গেল তার। সে দেখছে বিছানায় বসে আছে তারই মতন এক যুবতী, পরনে কালো শাড়ি, মুখের মধ্যে এক মোহগ্রস্ত ছাপ এবং ঠোঁটে এক অদ্ভুত হাসি নিয়ে লাবণ্যের দিকে একভাবে তাকিয়ে আছে। এদিকে লাবণ্য বুঝতে পারছে না বন্ধ ঘরের মধ্যে এই মেয়েটি কিভাবে ঘরের ভিতর ঢুকলো। মুখ থেকে কোনো কথাই আর বের হচ্ছে না তার। শুধু তাদের দুই জোড়া চোখ যেন মিশে যাচ্ছে অন্য কোনো এক দুনিয়ায়। ওগো, আমাদের রাধা কোথায় চলে গেল গো? কে নিল গো? কি হয়েছে? এতগুলো গরু একসাথে কে নিয়ে গেল? এই শুধু এদের বাড়িতে নয় রে, ওই পাড়ার কালু মুরগির খামার আছে না, ওখান থেকে সব মুরগি হাওয়া হয়ে গেছে। কে নিয়ে কি গেল? বলিস রে? কোথায়? হ্যাঁ। কি করে হলো রে? আরে শুধু এখানেই নয়, গ্রামের প্রত্যেকটা পাড়ার কোনো পশু পাখি কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোনো সাপ লেগেছে গ্রামে, আমি কি নিশ্চিত। বলিস রে? হ্যাঁ, এ বাবা, এ তো মোটেও ভালো লক্ষণ নয়। কি অনাসৃষ্টি কাণ্ড হচ্ছে এখানে। চারিদিকে এত লোকজনের আওয়াজে ঘুমটা ভেঙে যায় লাবণ্যের। যদিও একটু বেলাই হয়ে গিয়েছিল, তবে রাতের বেলায় তার সাথে কি হয়েছে সেটা ঠিক মনে করতে পারছে না ও। ঠিক তারপরে চোখের সামনে কাল রাতের এক দৃশ্য ভেসে উঠতেই আঁতকে উঠল সে। রাতে রাতে ওই মেয়েটা কোথায় গেল? ও তো এখানেই বসেছিল। আমি তো দরজার সামনে ছিলাম।
তারপরে কি হয়েছিল? আমার কিছু মনে পড়ছে না কেন। তাহলে তাহলে কি আমি স্বপ্ন দেখছি না? হ্যাঁ 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 হ্যাঁ, উফ, স্বপ্নই ছিল ওটা। আমিও না সত্যি। না না, উঠি, আজ তো পূজার কাছে যেতে হবে। ও নতুন গল্পের বই দেবে বলেছিল আমাকে। বিছানা থেকে উঠতে গিয়ে আচমকা তার মাথাটা কেমন যেন ঘুরে গেল। উফ বাবা, শরীরটা এত খারাপ লাগছে কেন? মাথাটা আর হবে নাই বা কেন? নিজের খেয়াল রাখার কথা মনে থাকলে তবে তো। যাকগে, ঠিক লাগছে এখন, উঠি। হাত মুখ ধুয়ে কোনো রকমে তৈরি হয়ে তার মাকে দূর থেকে জানিয়েই বেরিয়ে গেল ঘর থেকে। ওর বাড়ি থেকে কিছুটা পথ হাঁটলে পূজার বাড়ি, কিন্তু সেদিন পূজা বাড়িতে ছিল না। পূজার মা জানায় সে নাকি একটু আগেই ঘর থেকে বেরিয়েছে। ও তো আমাকে এখনই আসতে বলেছিল। গ্রামে যা শোরগোল হচ্ছে, আমার মনে হয় ওখানেই আছে ও। দেখি তো। ওই তো। এই পূজা, পূজা! হ্যাঁ, ও লাবণ্য, তুই কোথায় ছিলি এতক্ষণ? আমি তো তোর বাড়ি হয়েই আসছি। বইটা? আরে দাঁড়া, গ্রামে কি হচ্ছে তুই জানিস? এই এই লাবণ্য, তোর চোখ মুখ এমন লাগছে কেন? রাতে ঘুমাসনি নাকি? কেন, কি হয়েছে আমার মুখে? চোখের তলায় তো একদম কালো কুচকুচে দাগ হয়ে গেছে। মুখটাও কেমন শুকনো লাগছে। কোনো চিন্তায় আছিস নাকি? শরীর ঠিক আছে তো? ও মা, আমার তো ঘুম ঠিকই ছিল, শুধু মাথাটা সকালবেলা একটু ঘুরছিল। আর গ্রামে কি হয়েছে রে? কারোর কুদৃষ্টি পড়েছে। সমস্ত পশু পাখি কর্পূরের মতো উবে যাচ্ছে, কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কথাটা শুনে লাবণ্যের মনে এক অদ্ভুত অনুভূতির প্রকাশ ঘটল। তার চোখ মুখে না চাইতেও কেমন যেন হাসি ছড়িয়ে পড়েছে। লাবণ্য, কথাগুলো শুনে তোর হাসি পাচ্ছে? তুই কি শুনেছিস আমি কি বললাম? হ্যাঁ, ও হ্যাঁ, শুনলাম তো। খুব খারাপ হচ্ছে। এমন দুর্ঘটনার খবর শুনে লাবণ্য প্রতিক্রিয়া যেন দায়সারা মনে হলো পূজার। খানিক অবাক হলো সে। এরপরেও লাবণ্য এক অপ্রাসঙ্গিক কথা বলে বসল। আচ্ছা পূজা, তুই শেষ যে বইটা আমাকে দিয়েছিলি, ওটা আর একটু পড়লেই হয়ে যাবে। জানিস, ওতে একটা ফুলের কথা বলা আছে, যেটা ওই ছেলেটা ওর প্রেমিকাকে দিয়েছিল। ফুলটার এত সুন্দর বর্ণনা করেছে বইতে, আমি তো সেটা শুনেই ফুলটার প্রেমে পড়ে গেছি। নীল রঙের দেখতে। ওরকম সুন্দর ফুল কোথায় পাওয়া যাবে জানিস? তোর কি হয়েছে বলতো? সবার চিৎকার কি কানে আসছে না তোর? এখন কি ফুল নিয়ে পড়ে আছিস তুই? আহা, একবার বল না, তুই জানিস কোথায় পাওয়া যাবে? জানি না আমি। গ্রামের বনে বাদারে গিয়ে দেখ, হয়তো পেয়ে যেতে পারিস তোর ওই বইয়ে লেখা ফুল। বনে বাদারে কথাটা শুনতেই লাবণ্যর একটা কথা মনে পড়ে গেল। আরে, মনে পড়েছে, কুহেলিকা। কে বের করছিস? কিছু না, এখন আমি আসি। হ্যাঁ, নতুন বইটা আমি সন্ধেবেলা নিতে আসবো। না, এখানে নেই, এখানেও নেই। গল্পের ওই ছেলেটা বলেছিল ঘন জঙ্গল থেকেই ও নিয়ে এসেছে। এখানেই তো থাকার কথা, ভালো করে খুঁজতে হবে আরো। কি রে লাবণ্য, তুই যেটা খুঁজছিস সেটা আমার কাছে আছে। কে কে কে? এবারে লাবণ্য বেশ ভয় পেয়ে গেল। আজ আকাশটাও বড্ড মেঘলা হয়ে আছে, সূর্যের দেখা মিলছে না। তাই চারিদিকটা কেমন যেন
অন্ধকার অন্ধকার। বোধহয় কিছুক্ষণ পরে বৃষ্টি আসবে। এদিক ওদিক তাকাতে তার চোখ স্থির হলো একটা জায়গায়, কারণ ওখানে দাঁড়িয়ে আছে লাবণ্যের রাতে দেখতে পাওয়া সেই মেয়েটি। মেয়েটির মুখে সেই একই রকম হাসি, হাতে রয়েছে নীল রঙের অতীব সুন্দর দেখতে একটি ফুল। তুমি, তোমায় তো আমি স্বপ্নে দেখেছিলাম। তুমি তুমি এখানে কি করে? আর তুমি ওই ফুলটা কোথা থেকে পেলে? পাগলি মেয়ে, আমি তো এখানেই থাকি রে, ভুলে গেলি? আর এই ফুল আমার কাছে সব পাওয়া যায়। তুই যা চাইবি তাই পাবি আমার কাছে। তুই আমার এত উপকার করলি, আর আমি তোর জন্য এই ফুল এনে দিতে পারবো না? আয়, নে নে, চেয়েছিলি তো এই ফুল, আয় আয়, নিয়ে যা নিয়ে যা। তুমি কি করে জানলে আমার ওই ফুল চাই? আর তোমার উপকার করেছি মানে? হে কি রে মেয়ে, তোর এত ভুলো মন! আমার তো অনেক খিদে পেয়েছিল, তুই তো খিদে মেটালি আমার। কি? আমি মানে? হ্যাঁ, কাল রাতে তো তুই আমায় গ্রামের পশু পাখি সব খুঁজে খুঁজে এনে দিলি, মনে নেই তোর? হ্যাঁ, মনে নেই? কথাটা শুনে লাবণ্যের বুকের পাঁজর যেন মুচড়ে উঠল। কি বলছো তুমি এসব? সবাইকে সবাইকে আমি নিয়ে এসেছিলাম, কিন্তু কাল রাতে তো তুই তো এসেছিলি আমার কাছে কাল দুপুর বেলা। তুই তো আমার পুজো করছিলি, তোর জন্যই তো আমি মুক্তির পথ খুঁজে পেয়ে সেখানে হাঁটতে শুরু করেছি। তখন থেকে কি ভুলভাল বলে যাচ্ছ তুমি? তোমাকে তো এর আগে এই গ্রামে কখনো দেখিনি। কোথা থেকে এসেছো? আর আমার স্বপ্নে আমি তোমাকে কেন দেখেছি? লাবণ্য, মনে কর কাল দুপুরের কথা। তুই কাল দুপুরে বই পড়ছিলি এখানে, তোর মন ভালো ছিল না, তাই তুই এখানে এসেছিলি। আর গল্পের বই পড়তে পড়তে ওখানকার চরিত্রের মধ্যে নিজেকে কল্পনা করছিলি। হাতে ওই বন্য লাল ফুল নিয়ে যখন বইয়ের মধ্যে লেখা মন্ত্রগুলো পড়ে আমায় অর্পণ করছিলি, তখনই তো আমার বাঁধন ছিঁড়তে শুরু করেছে। তখন থেকেই তো আমি তোর মাথায় নিজের জায়গা করে নিয়েছিলাম। আর সেই জন্যই কাল রাতে আমার খিদে মেটাতে জন্তুগুলোকে নিয়ে এলি আমার কাছে এই জঙ্গলে। আর ওগুলো খেয়ে আমার সেই পুরনো শক্তি আবার অনুভব করতে পারছি আমি। কিন্তু আমি তো ওই বটগাছের গোড়ায় পুজো করছিলাম। কথাটা থেমে গেল তার, কারণ ইতিমধ্যেই সে মেয়েটির বলা কথার অর্থ বুঝতে পারছে। সে দেখছে ওর থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা সেই বিশাল বটগাছের শিকড় মাটি উপড়ে বেরিয়ে এসে তার শরীরের সাথে মিশে আছে। তার মানে তুমি একটা জীবন্ত বটগাছ? না 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 না, আমি কোনো বটগাছ নই, আমি বটগাছ নই। আমার মাহাত্ম্য কেউ বোঝেনি, কেউ না। আমাকে এখানে বন্দি করে রাখা হয়েছে। এই লাবণ্য, তুই প্রতিদিন ওইভাবে আমার পুজো করবি? হ্যাঁ, আমার পুজো করবি? আর আমাকে প্রতিদিন খেতে দিবি? বল না, বল, খেতে দিবি? বল। আমি এসব পারবো না। চলে যাও এখান থেকে, তুমি চলে যাও। চাই না আমার কিছু, চাই না। আমার তো তোকেই চাই। ঠিক সেই সময় শুরু হলো মেঘের গর্জন। টিপ টিপ করে বৃষ্টি পড়তে শুরু করেছে। তা দেখে লাবণ্য আর এক মুহূর্ত ওখানে দাঁড়াতে চাইল না।
পিছন ঘুরেই চলে যাচ্ছিল সে, কিন্তু যাওয়াটা কি এতই সহজ? সেই মুহূর্তেই ওই মেয়েটির একটা কথা শুনেই মনে তীব্র লালসার সৃষ্টি হলো তার। আমি জানি, আমি তোর মনের সব কথা জানি। তুই আসলে কি চাস সেটাও আমি জানি। অসম্ভব, আমি কখনো আমার মনের বাসনা কাউকে জানাইনি। মিথ্যে বলছো তুমি। তোর নাম এই পৃথিবীর সবাই জানুক। তুই এটাই চাস না? তুই নিজের কাজ দেখিয়ে নাম বানাতে চাস না? এই গল্পের বইগুলোতে লেখিকার জায়গায় তোর নাম দেখতে চাস তো? গল্পগুলোর চরিত্রের জায়গায় নিজেকে দেখতে চাস তো? শুধু এই জন্মেই নয়, তোর প্রত্যেক জন্মে তুই নিজের নাম সবার মুখে শুনতে চাস, তাই তো? আমি ঠিক বলছি তো? বৃষ্টির বড় বড় ফোঁটাতে ভিজে শরীর নিয়ে এক ঠায়ে লাবণ্য তাকিয়ে আছে ওই মেয়েটির দিকে। তুমি সব জানো, কিন্তু আমি তো সামান্য পড়াশোনাটুকুও ঠিকভাবে করতে পারিনি। কিভাবে হবে আমার নাম? ঠিক যেমন এই ফুলটা আমি এনে দিলাম তোর জন্য, তেমনভাবেই তোর মনের এই ইচ্ছাও আমিই পূরণ করব। বদলে তোকে আমায় নিয়মিত পুজো দিতে হবে, যা চাইবো তাই খেতে দিতে হবে। আমার নাম হবে? হ্যাঁ হ্যাঁ, ওই তো সবাই আমাকে নিয়ে কথা বলছে। আহ, কি ভালো লাগছে। ঠিক আছে, তুমি যা যা বলছো ঠিক তাই হবে। বেশ, তবে আমার পুজো শুধু ফুল দিয়ে করলে হবে না, লাগবে বিশেষ মন্ত্র। মন্ত্র? কিন্তু তোমায় পুজো দেওয়ার জন্য কোন মন্ত্র বলতে হবে তা তো আমি জানি না। সেই রাস্তাও আমিই বলে দেব তোকে। সন্ধেবেলা যে পূজার বাড়িতে গল্পের বই নিতে যাওয়ার কথা ছিল, এত কিছুর পর তা লাবণ্যের মাথাতেই রইল না। বেশ খানিকটা রাত হতেই তার মা বাবা যখন ঘুমিয়ে পড়লেন, ঠিক তখনই সে চুপিসারে সেই ঘরে প্রবেশ করল। কিন্তু কি এমন হলো যে নিজের বাবা মায়ের ঘরে তাকে লুকিয়ে প্রবেশ করতে হচ্ছে? সারা ঘরময় কোনো শব্দ না করে যেন কিছু একটা তল্লাশি করে চলেছে সে। বেশ কিছুক্ষণ খুঁজে না পেয়ে ধীর স্বরে বলল, ওটা ওটা আজ রাতেই খুঁজে বার করতে হবে, নইলে অনেক দেরি হয়ে যাবে। এমন সময় দেওয়ালে তাকে রাখা মোটা পর্দাটা টান মারতেই ভিতর থেকে হুড়মুড়িয়ে পড়ল একটা মোটা বই। বেশ জোরেই হয়েছে শব্দটা। মেঝেতে পড়ে যাওয়া বইটার দিকে তাকাতেই লাবণ্যের মুখে এক অদ্ভুত হাসি খেলে গেল। কিন্তু সে লক্ষ্যই করেনি এত মোটা বইটা পড়ে যাওয়ার আওয়াজে তার মা ঘুম থেকে ধরফড়িয়ে উঠে বিছানায় বসে আছেন। লাবণ্য, কি করছিস ওখানে? লাবণ্য হকচকিয়ে যায়। সে বুঝতে পারে না তার এখন ঠিক কি করা উচিত। মোটা বইটাকে হাতে তুলে নিয়ে কিছু না বলে বেরিয়ে যাচ্ছিল সে। তখনই ওর হাতের দিকে চোখ গেল মাধবী দেবীর। এই 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 এই, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর হাতে ওটা কি? দেখি দেখি। হ্যাঁ? এই বইটা, এটা নিয়ে তোর কি কাজ? দে দে, এক্ষুনি আমাকে দে ওটা। না, দেব না, এটা আমার দরকার। হতেই পারে না, এক্ষুনি রাখ বইটা, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। দে দে আমাকে। দেব না। বেশ কিছু সময় ধরে বইটা নিয়ে টানা হেঁচড়া চলল মা আর মেয়ের মধ্যে। কি এমন আছে বইটাতে যা নিয়ে এত সমস্যা? এদিকে তার পঙ্গু বাবা বিছানা থেকেই সমস্ত দৃশ্য দেখে চলেছেন, কিন্তু কিছু বলতে পারছেন না। হঠাৎ লাবণ্যের চোখ মুখ যেন এক অন্য রূপ নিতে শুরু করেছে। চোখগুলো উল্টে গেছে তার। দে বইটা, দে।
এতদিন বইটা কেন রেখে দিয়েছিলি নিজের কাছে? তোদের কি কাজ এটা দিয়ে? কিছুতেই হতে দে পারে না। আমায়, দে বলছি। হঠাৎ লাবণ্যের বাবা গোঙাতে শুরু করেন। কিছু যেন বলতে চাইছেন উনি। মাধবী দেবী চাইলেন ওনার দিকে, নিচের গলার দিকে চোখের ইশারা করে কিছু বলতে চাইছেন। এতদিন ধরে সংসার করছেন, তাই স্বামী কি বলতে চাইছেন মাধবী দেবীর তা বুঝতে অসুবিধা হলো না। লাবণ্যের বাবা এতক্ষণ ধরে আসলে তার গলায় পড়ে থাকা তাবিজটার দিকে ইঙ্গিত করছিলেন। তুমি ঠিক বলেছো, ঠিক বলেছো। কোথায় রেখেছিলাম? উফ, কোথায় গেল? কোথায়? এই তো, হ্যাঁ হ্যাঁ, এই তো পেয়েছি 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 পেয়েছি। একটু খোঁজাখুঁজি করে মাধবী দেবী নিজের পুটুলির মধ্যে থেকে ঠিক একই রকম তাবিজ বের করে আনলেন, যেমনটা তার স্বামীর গলায় রয়েছে। সঙ্গে সঙ্গে লাবণ্যের হাতটা ধরে তাবিজটা বাঁধতে চাইল তার মা, কিন্তু আবারও ধস্তাধস্তি শুরু হয়। কোনো রকমে মাধবী দেবী তাবিজটা বেঁধে ফেলে তার হাতে। নিমেষের মধ্যে শান্ত হয়ে যায় পরিবেশ। মা, ও মা, আমি কি কিছু ভুল করেছি? বলো না মা। মা, তোমার হাতে এতগুলো আঁচড়ের দাগ কোথা থেকে এলো? নিশ্চয়ই এটা আমি করেছি। মা, ও আমাকে দিয়ে কি সব কাজ করাচ্ছে মা। আমি কিছুতেই আটকাতে পারছি না নিজেকে, কিছুতেই না। মাধবী দেবী নিজের মেয়েকে বুকে জড়িয়ে ধরে বলেন, কিচ্ছু হয়নি মা, কিচ্ছু হয়নি, আর কিচ্ছু হবে না। তাবিজটা বেঁধে দিয়েছি, দেখবি আর কিচ্ছু হবে না। এসব কি মা? ও কে? আমি জানি না কিভাবে আমি ওর সমস্ত কথা শুনে ফেলছি। আমি ওর সব কথা বিশ্বাস করে ফেলছি। কে ও? বলছি বলছি সব। তার আগে বলতো, তুই ওই কুহেলিকা জঙ্গলে গিয়েছিলি? আমি তো ওখানে প্রায়ই যেতাম মা। কি? তুই আগে বলিসনি কেন? তুই জানিস না ওদিকে যাওয়া বারণ? তা সত্ত্বেও তুই গেছিস? একবারও আমাকে বলার প্রয়োজন মনে করিসনি? ক্ষমা করো মা, আমি তো বুঝতে পারিনি এমন কিছু হয়ে যাবে। ও কোনো সাধারণ নারী নয়, ওর বিশাল শক্তি। ওই বটগাছের মধ্যে ওর শক্তি বাঁধা রয়েছে, যার জন্য এই গ্রামের মানুষ সুরক্ষিত। কিন্তু পশু পাখিগুলো তো বাঁচল না। আমি নিশ্চিত এটা ওরই কাজ, কিন্তু আমি বুঝতে পারছি না এমন কাজ তো ওর পক্ষে করা সম্ভব নয়। তাহলে কিভাবে? ও আমাকে দিয়ে এইসব করিয়েছে মা। আমি নিজে হাত দিয়ে গ্রামের সমস্ত নিরীহ জীবগুলোকে বলি দিয়েছি ওই শয়তানির কাছে। কি? হায় ভগবান, এ কি সর্বনেশে কাণ্ড! ঝোল এত দূর গড়িয়ে গেছে। কুহেলিকার মধ্যে এ কেমন রহস্য? আমাকে সব খুলে বলো তুমি। ও আমার পিছনে কেন পড়ে আছে? পিশাচিনী, ওনাকে তো ছাড়লি না, এখন আমার মেয়েটাকেও নিজের স্বার্থে ব্যবহার করছিস। তোর জন্মের পরপরই কুহেলিকায় কি সব বহুতল ঘরবাড়ি তৈরি করার জন্য শহুরে কিছু লোকজন এসেছিল, যার জন্য কুহেলিকার সমস্ত গাছপালা কাটার আদেশ এলো। জমিদার বাবু তো কুহেলিকার পশ্চিম দিকে হাত দিতে বারণই করেছিলেন, কিন্তু তাও ওই শহুরে লোকগুলো কোনো কথাই শুনল না। ওই বটগাছের ব্যাপারে আমরা তখন কিছু জানতাম না রে। তোর বাবার প্রথম থেকেই বুকে ভয় ডর বলে কিছু নেই। এমনকি গ্রামে কানাঘুষো কথা চলতো এই গাছটা নিয়ে, কিন্তু গাছটার রহস্য যে এতটাই ভয়ঙ্কর তা আমরা কেউ জানতে পারলাম না। সেদিন তোর বাবার সাথে আরো দুজন গাছ কাটছিল। ওই বট গাছ কাটতে যাওয়ার সময় তাদের কিছু অদ্ভুত মনে হওয়ায় তারা জমিদার বাবুর সাথে একবার পরামর্শ করার জন্য এসেছিল, কিন্তু তোর বাবা সেখানেই অপেক্ষা করছিল ওদের জন্য। আর ঠিক ঠিক তখনই ঘটল যা ঘটার। জমিদার বাবু,
ও জমিদার বাবু, একবার বাইরে আসেন। কি হয়েছে? আগে জমিদার বাবু, ওই জঙ্গলের ওই গাছ নিয়ে কথা বলতে এসেছিলাম। কি? কোন গাছ? আরে ওই যে ওই বিশাল বট গাছটা আছে না? কেন, কি হয়েছে? কিছু সমস্যা হয়েছে? বলছি জমিদার বাবু, গাছটা কি কাটতেই হবে? না মানে গাছটা কাটতে কেমন ভয় ভয় লাগছে। আসলে অনেক কিছুই শোনা যায় গাছটার ব্যাপারে, তাই আর কি। আর ওই গাছটায় না কেমন সব চিহ্ন আঁকা। ভুলভাল কথা না শুনে কাজে মন দাও। গ্রামের উন্নতি চাও তো? হ্যাঁ, তা যাইব না কেন? তাহলে যাও, কাজ করো। আজ্ঞে জমিদার বাবু। হরেন আর গণেশ বেরোনোর সময় একে অপরের সাথে ফিস ফিস করে কথা বলছিল। কোনো লাভ হলো না এসে রে। বেকার রঘুকে একা রেখে এলাম জঙ্গলে। হ্যাঁ, ঠিক বলেছিস। এই কি বললে? একা রেখে এসেছো জঙ্গলে? কাকে? আরে ওই তো রঘু, ও বলল আমাদের জন্য অপেক্ষা করবে জঙ্গলে, তাই তো ওকে একা তাড়াতাড়ি যাও তোমরা ওর কাছে, গিয়ে দেখো ও ঠিক আছে কিনা। জমিদার বাবুর কথা মতো দুজনে ছুট দিল জঙ্গলের দিকে। সেখানে পৌঁছতেই তারা দেখল ওই বট গাছ থেকে কিছুটা দূরত্বে রঘুর শরীর চেতনাহীন অবস্থায় পড়ে রয়েছে, কিন্তু তার দুই হাত আর এক পা একেবারে বেঁকে গেছে। তবে কি জমিদার বাবু এমনই কোনো দুর্ঘটনার আশঙ্কা করেছিলেন? রঘুকে বাড়ি নিয়ে আসার পর যখন ওর জ্ঞান ফেরে, তখন সবাই বুঝল রঘু বাকশক্তিও হারিয়েছে। তার সাথে জঙ্গলে আসলে কি ঘটেছে তা কেউই বুঝতে পারছিল না। জমিদার বাবু রঘুর এই দুর্দশা শুনে ওর বাড়িতে ছুটে এলেন। জমিদার বাবু, জমিদার বাবু, আমার স্বামীটারে কি হলো? এই ছোট মেয়েটাকে নিয়ে আমি এখন কি করব? আপনি বলুন, কোথায় যাব? আপনি যদি ওকে সেদিন জঙ্গলে না পাঠাতেন তাহলে তো এমনটা হতো না। আপনি তো জানতেন ওই জঙ্গল ভালো না। তাহলে হ্যাঁ, সব আমারই দোষ। আসলে আমি বুঝতে পারিনি আজ এতদিন পরেও ও এমন ক্ষতি করবে। ক্ষতি করবে? কার কথা বলছেন আপনি? কুহেলিকার ওই বিশাল বট গাছটা। এসব কি বলছেন আপনি? গাছ কি করে ক্ষতি করে মানুষের? ও কোনো সাধারণ গাছ নয়। ওই গাছ কয়েক বছর ধরে অভিশপ্ত হয়ে পড়ে আছে। কি লুকিয়ে রেখেছেন জমিদার বাবু? আপনি কি লুকিয়ে রেখেছেন? হ্যাঁ, এতদিন ধরে গ্রামের মানুষদের থেকে কি আড়াল করেছেন আপনি? বলুন আপনি। 30 বছর আগে কুহেলিকার পথ দিয়ে বহু তান্ত্রিকের যাতায়াত ছিল। ওনাদের কর্মস্থানে পৌঁছানোর জন্য এই পথই ছিল একমাত্র রাস্তা। বহু তান্ত্রিকের সাথে আলাপ পরিচয় হয়েছিল আমার। তবে একজন তান্ত্রিক ছিলেন তন্ত্র সাধনায় যিনি সিদ্ধহস্ত হয়েছিলেন, কিন্তু সেই প্রাপ্ত মন্ত্রশক্তির অপব্যবহারই যে তার জীবনের একমাত্র লক্ষ্য হয়ে উঠবে তা আমার কল্পনারও অতীত ছিল। ওই তান্ত্রিক জঙ্গলের মধ্যে এক অপদেবীর সাধনা শুরু করেছিল। আমার ছোট 5 বছরের ছেলেটাকে যখন ওই পিশাচিনীর ভোগ হিসেবে বেছে নিয়েছিল ওই তান্ত্রিক, তখন আমার কাছে সব বিষয় পরিষ্কার হয়। ওর আচার আচরণের পরিবর্তন দেখে আমার সন্দেহ হয়েছিল আগেই। তাই ওনাদের মধ্যে একজন বড় তান্ত্রিক ছিলেন, তার নাম ভৈরবানন্দ। ওনাকে আমি সবটা জানিয়েছিলাম।
আর উনি নিজের শক্তি দিয়ে সমস্ত ঘটনা আত্মসাৎ করতেই ওই অপদেবী পূজারীর তান্ত্রিকের শক্তি কেড়ে নেয়। কিন্তু ওই পিশাচিনী, ওই অপদেবীর শক্তি ছিল অসীম। যে শক্তিকে শেষ করার ক্ষমতা ভৈরবানন্দ তান্ত্রিকের ছিল না। তাই ওই বটগাছের মধ্যে অপদেবীকে ও তার শক্তিকে চিরতরের মতো সীমাবদ্ধ করে দেয়। গ্রামবাসীরা ভয়ে ভয়ে জীবন কাটাবে, তাই বিষয়টা আমি আগে জানাইনি। এত কিছুর পরেও আপনি ওই জঙ্গল কাটার নির্দেশ দিলেন? হ্যাঁ, কেন দিলেন? আমায় ক্ষমা করো মাধবী। গ্রামের উন্নতির কথা ভাবতে গিয়ে অতীতের অভিশপ্ত দিনগুলোর কথা ভুলে গিয়েছিলাম। আমি গুরুত্ব দিইনি, আমারই দোষ। তবে আর কোনো ক্ষতি আমি হতে দেব না। আজ থেকে তোমাদের পরিবারের সব দায়িত্ব আমার। এটাই আমার প্রায়শ্চিত্তের একমাত্র পথ। মাধবী, তোমার কাছে একটা অনুরোধ করব। তুমি যদি আমার এই অনুরোধটা রাখো, বড় উপকার হবে। আমার স্বামীটার শরীরের বল তো কেড়ে নিলেন, আর কি দেব আপনাকে আমি, বলুন? আমি আমার জন্য চাইছি না মাধবী, গ্রামবাসীদের কথা ভেবেই এই অনুরোধ। দয়া করে কথাটা শোনো। বলুন, কি বলবেন? আপনার দয়ায় আছি, আপনার দয়ায় বাঁচব, এটুকু বিবেক এখনো বেঁচে আছে আমার। জমিদার বাবু নিজের কাঁধে ঝোলানো ব্যাগ থেকে একটা মোটা বই বের করে মাধবী দেবীর দিকে এগিয়ে দিয়ে বললেন, এই বইটা তোমার কাছে রেখে দাও। এটাই আমার একমাত্র অনুরোধ। কিসের বই এটা? এতে অপদেবী পূজা অর্চনার প্রক্রিয়া লেখা আছে। শক্তি হারানোর পর ওই অপদেবীর পূজারী তান্ত্রিক মতিভ্রষ্ট হয়েছিল। এই বইটা জঙ্গলে এক গুপ্ত স্থানে ফেলে রেখে ও পালিয়েছিল। যখন এটা আমার চোখে পড়ল, ভাবলাম কারোর হাতে আবার যদি এই বইটা আসে, হয়তো সেও শক্তির অপব্যবহার থেকে নিজেকে আটকাতে পারবে না। তাই আমি এটা আমার কাছে রেখে দিয়েছিলাম। কিন্তু আমার বাড়িতে অগাধ লোকের আনাগোনা, কারোর হাতে পড়লে হয়তো শেষ রক্ষাও হবে না। জমিদার বাবুর অনুরোধটুকু আমি ফেলতে পারিনি। আমাদের পরিবারের কথা ওনার একবারও মনে হলো না? না রে মা, উনি ভেবেছেন, তাই তো আমাদের সুরক্ষার জন্য কোনো এক তান্ত্রিকের সাহায্য নিয়ে আমাদের তিনজনের জন্য 3টে তাবিজ দিয়েছিলেন, যাতে বিপদের সময় কাজে আসে। লাবণ্য, সব তো নিজের চোখেই দেখলি। এবার অন্তত নিজের মা বাবার মুখের দিকে তাকিয়ে বিয়েতে রাজি হয়ে যা। আমরা চাই না তোর কোনো ক্ষতি হোক, এতেই তোর মঙ্গল রে মা। লাবণ্য আর অমত দিল না। নিজের মায়ের এত অনুরোধের পর শেষমেশ বিয়েতে রাজি হল সে। মহেশ, যত তাড়াতাড়ি হয় বিয়েটা সারতে হবে। আসলে পুরোহিত মশাই আদেশ দিয়েছেন তো, তাই আর কি। আমার কোনো অসুবিধা নেই কাকিমা, আপনি যেই দিন ঠিক করবেন আমি সেই দিনেই রাজি। ও, বেশ বেশ, তবে ভালোই হলো। লাবণ্যের বাবা ঘুমোচ্ছেন এখন, শুনলে খুশি হবে। তুমি বাবা বসো বসো, আমি একটু জল মিষ্টি আনি। না না কাকিমা, এসবের কোনো দরকার নেই, একেবারে বিয়ের রাতেই খাবো না হয়। না না, তা বললে কি হয়? তুমি বসো, আমি আসছি। আচ্ছা। এভাবেই সেদিনটা কাটল। মহেশের সাথে কথাবার্তা সারার পর মাধবী দেবী লাবণ্যকে বিয়ের তারিখটা জানাতে ও সম্মতি জানাল। বাবার এমন অবস্থা, সাথে পরিবারও সচ্ছল না হওয়ায় ধুমধাম আয়োজন হয়নি তার বিয়েতে। খুব কম সংখ্যক মানুষের উপস্থিতি দেখা যাচ্ছিল। কি রে, ভয় লাগছে নাকি? বিয়ের সাজে এত অপূর্ব দেখাচ্ছে তোকে, তোর বর চোখই সরাতে পারবে না। না, ভয় লাগছে না। তবে তবে কি? ও কিছু না,
বাদ দে। এই সত্যি বলতো, তুই কি বিয়েটাতে খুশি নোস? হ্যাঁ, খুশি তো বটেই। এই দেখ, হাসছি তো আমি। তুই তো আরেকবার বোঝাতে পারতিস। পূজা, বান্ধবীর সাথে গল্প শেষ হলে একবার বাইরে আয় তো, অনেক কাজ পড়ে আছে। ওই দেখ, যা, তোর ডাক পড়েছে। হ্যাঁ যাই কাকিমা। এই কিছু সমস্যা হলে বলিস কিন্তু। আরে হ্যাঁ রে বাবা, তুই যা এখন। পূজা বেরিয়ে যাওয়ার পর লাবণ্য একাই আয়নার সামনে বসে নিজের দিকেই তাকিয়েছিল। চোখের অতলে বিশাল সমুদ্র যেন অনেক কিছুই বলতে চাইছে, কিন্তু বলতে পারছে না। এমনভাবে বেশ কিছুটা সময় কেটে যায়। বিয়ের লগ্নও পড়ে গেছে, কিন্তু এখনো বর এসে পৌঁছয়নি। মাধবী দেবীর মাথায় চিন্তার রেখা স্পষ্ট বোঝা যাচ্ছে। হ্যাঁ, কি লগ্ন বয়ে যাচ্ছে যে, এখনো বর এসে পৌঁছলো না। চলে আসবে কাকিমা, এত চিন্তা করো না তুমি। রাস্তাটা তো কম নয়, সেই শহর থেকে আসছে। আরো কিছুক্ষণ অপেক্ষা করার পরও বরের দেখা মিলল না। ওদিকে লগ্ন পেরিয়ে যাওয়াতে পুরোহিত মশাই তাড়া দিয়ে চলেছেন। এখনো যে এলো না মহেশ, হে ভগবান। ওরে, শেষে কি আমার মেয়েটা লগ্ন ভ্রষ্ট হবে? ভগবান, এবার তো আমারও চিন্তা হচ্ছে কাকিমা। লাবণ্য হয়তো চিন্তা করছে। আমি একবার ওর কাছে যাই। এই তো, এই পূজা, সময় তো পেরিয়ে গেল। মহেশবাবু এসেছেন তো? না, আমি বুঝতে পারছি না কি এমন হলো যে। আর কোনো কথা বলতে পারল না লাবণ্য। ঘরের এপাশে দেওয়ালের দিকে চোখ পড়তেই থমকে গেল সে। দেওয়ালের তাকে রাখা সেই বইটা ওখানে এখন নেই, কিন্তু বইটা তো ওখানেই থাকার কথা। তাহলে কোথায় গেল? কি, কোথায় গেল বইটা? এখানেই তো ছিল। কি কি বলছিস তুই? এখন আবার কি বই নিয়ে পড়লি? না না, পূজা, পূজা, তুই তাড়াতাড়ি মাকে ডাক। কিন্তু কি হলো হঠাৎ করে? আমায় বল। তোকে যেটা বলছি সেটা কর, এক্ষুনি মাকে ডাক। আচ্ছা আচ্ছা, দাঁড়া। কাকিমা, কাকিমা। পূজার ডাক শুনে মাধবী দেবী ঘরে এসে লাবণ্যর বলা কথাটা শুনতেই বুকটা কেঁপে উঠল ওনার। এ কি অনর্থ হলো রে লাবণ্য? বইটা কার হাতে পড়লো কে জানে? কে নিল এখান থেকে? এখনো মহেশ এসে পৌঁছলো না, আর বেশি সময় বাকি নেই। ও যদি সময়ের মধ্যে না এসে পৌঁছয়, হ্যাঁ, তাহলে তুই লগ্নভ্রষ্ট হবি। তার উপর এই বই। হে ভগবান, আমি সহ্য করতে পারছি না আর। মা, কিছুদিন আগে মহেশবাবু কথাবার্তা বলতে এই ঘরে এসেছিলেন। বাবা ঘুমোচ্ছিলেন, উনিও একা ছিলেন সেই সময়। সর্বনাশ! যদি মহেশ নিয়ে গিয়ে থাকে বইটা, তাহলে হ্যাঁ, আমাকে এক্ষুনি জমিদার বাবুকে সবটা জানাতে হবে। হ্যাঁ মা, তাড়াতাড়ি যাও। বিয়ের আসরে জমিদার বাবুও উপস্থিত ছিলেন। মাধবী দেবীর মুখে যখন বিস্তারিত ঘটনা শুনলেন, তখন আর দেরি করলেন না উনি। ওনার ষষ্ঠ ইন্দ্রিয় যেন কিছু বলছে ওনাকে। মাধবী, চলো আমার সাথে, আমাদের এক্ষুনি ভৈরবানন্দ তান্ত্রিককে খবর দিতে হবে। দুজনেই তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন সেখান থেকে। উপস্থিত লোকজন কিছুই বুঝতে পারছিল না কি হচ্ছে এই বিয়ে বাড়িতে। ভৈরবানন্দ তান্ত্রিক খবর পেতেই নির্দেশ করলেন কুহেলিকা জঙ্গলে যাওয়ার জন্যে। কথা মতো সেখানে উপস্থিত হলেন মাধবী দেবী, জমিদার বাবু আর ভৈরবানন্দ তান্ত্রিক। তবে সেখানে যা দেখলেন তাতে তাদের হাড় হিম হয়ে গেল। ওনারা দেখছেন মহেশ বরের বেশে ওই বিশাল বটগাছের সামনে দাঁড়িয়ে রয়েছে। তার হাতে ধরা আছে একটা মানুষের কাটা মুন্ডু। মহেশ! হে ভগবান, ওর হাতে ওটা কি?
সাথে সাথে ওনাদের চোখ গেল মাটিতে পড়ে থাকা চেতনাহীন মানুষগুলোর দিকে। তাদের বেশভূষা দেখে মনে হচ্ছে বরযাত্রী হিসেবে আসছিলেন এনারা। হয়তো একে একে বলি পড়বে বলে সাজানো রয়েছে তাদের, ওই অপশক্তিকে ভোগ হিসেবে নিবেদন করার জন্য। এখন আর সামনে শুধু ওই বট গাছ দাঁড়িয়ে নেই, সামনে দাঁড়িয়ে এক ভয়ঙ্কর পিশাচিনী রূপী নারী মূর্তি। কি শান্তি! দে দে দে, আরো দে, আরো দে। সবার কাটা মুন্ডুগুলো আমায় দে, সবার কাটা মুন্ডুগুলো আমায় দে, দে দে। আমি তৃপ্তি করে খাই। ও মা গো, এ কি দৃশ্য! ও মা, জমিদার তুই এসেছিস এখানে? কতদিন পর তোকে দেখছি জানিস, মনে হচ্ছে এক্ষুনি তোর মাথাটা চিবিয়ে খাই। আজ ওই তান্ত্রিক সাথে নিয়ে এসেছিস, আমায় আর আটকাতে কেউ পারবে না, বুঝলি? কেউ আটকাতে পারবে না, কেউ না, কেউ না। তোরা সবাই মরবি, সবাই মরবি। ওকে ছেড়ে দাও, আমার মেয়ে ওদিকে লগ্নভ্রষ্টা হবে। মহেশকে ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও। ছাড়ার জন্যে তো ধরিনি ওকে। ও আমার দাস, ও আমার খিদে মেটাবে, আমাকে এখান থেকে বের করবে ও। ভালোই ভালোই ছেড়ে দে ওকে। নইলে নইলে কে করবি তুই আমার? আমার শক্তি বহুগুণে বৃদ্ধি পেয়েছে, কোনো ক্ষতি করতে পারবি না, কোনো ক্ষতি করতে পারবি না। তোর কি মনে হয় আমি এতদিন চুপ করে বসেছিলাম? এই দিনটারই অপেক্ষায় ছিলাম আমি, যেদিন শুভ শক্তির দ্বারা অশুভ শক্তির পরাজয় হবে। আমি এতদিন অনেক কাঠ খড় পুড়িয়ে সেই শুভ শক্তির সাধনা করেছি। তাই বুঝি? দেখি দেখি তোর ওই শক্তির কত ক্ষমতা যে আমাকে হারাতে পারবে। ভৈরবানন্দ তান্ত্রিক নিমেষের মধ্যে সাথে নিয়ে আসা যজ্ঞকুণ্ড সজ্জিত করলেন সামনে। আগুন জ্বলতে শুরু করেছে। উনি মন্ত্রোচ্চারণ শুরু করতেই দাউ দাউ করে জ্বলে উঠল আগুনটা। মহেশ তখনও অপদেবীর বশে ছিল। ভৈরবানন্দ তান্ত্রিক বুঝলেন সবার আগে মহেশকে আটকাতে হবে, নইলে হিতের বিপরীত হতে পারে। কিন্তু সেই মুহূর্তেই শুরু হলো ওর ছটফটানি। নিজের মন্ত্র শক্তির দ্বারা একটা বলয় সৃষ্টি করেছিলেন তান্ত্রিক, কিন্তু সেই বলয় কোনোভাবেই মহেশকে আটকানো যাচ্ছিল না। বাবা, আপনি মন্ত্র পড়ুন, আমি ওকে আটকে রাখার চেষ্টা করছি। অপদেবীকে হারাতে জমিদার বাবু এখন তৎপর হয়ে উঠেছেন। ভৈরবানন্দ তান্ত্রিকের বারণ শোনার আগেই উনি এগিয়ে গেলেন মহেশের দিকে। মহেশের দুই হাত ধরে তাকে আটকানোর চেষ্টা করলেন, কিন্তু না, মহেশের শক্তির কাছে জমিদার বাবুর শক্তি কিছুই নয়। পলকের মধ্যেই অজস্র বাহুবল দিয়ে মহেশ জমিদার বাবুর গলাটা ধরে একেবারে লটকে দিল। এটাই তো আমি চেয়েছিলাম, এটাই তো আমি চেয়েছিলাম। ওই শয়তান জমিদারের কাটা মুন্ডু। এবার এবার আমার সম্পূর্ণ তৃপ্তি হবে। তোর এত বড় সাহস! মা ক্রুদ্ধ হয়েছেন, এবার তোর বিনাশ নিশ্চিত। এবার মহেশের শক্তি ধীরে ধীরে ক্ষীণ হয়ে পড়েছে। আগুনের বলয়ের মধ্যে সে এখন আটকা। তীব্র যন্ত্রণা শুরু হয়েছে তার। ওদিকে অপদেবীর শরীরে জ্বালার অনুভূতি শুরু করেছে। মা এসো, মা তুমি এসে এই অপশক্তির বিনাশ ঘটাও মা।
সঙ্গে সঙ্গে যজ্ঞকুণ্ডের মধ্যে থেকে অপরূপ নারী মূর্তির উদ্ভব ঘটছে, কিন্তু ওনাকে দেখতে ঠিকই অপদেবীর মতোই। দেবীর শরীরের চারপাশ থেকে আলোর ছটা নির্গত হচ্ছে। এই দেবী কে? এই দেবী কে? এই রূপ তো আমার। কি করে সম্ভব? কি করে সম্ভব? এই ব্রহ্মাণ্ডে যেমন মা লক্ষ্মী আছেন, ঠিক তেমনি অলক্ষ্মীও আছেন। এবার বুঝলি তো একই রূপ হওয়ার কারণ? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যুগে যুগে শুভ শক্তির জয় হয়েছে আর অশুভ শক্তির বিনাশ হয়েছে। আজও তাই হবে। না না, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও আমায়। ওই মহাশক্তি চোখ বুজে ক্রমাগত যেন কিছুর আহ্বান করে চলেছে। হঠাৎ দেখা গেল ওনার হাতের মধ্যে বিদ্যুতের এক গোলা তৈরি হচ্ছে। সেই গোলা অপদেবীর দিকে নিক্ষেপ করতেই কান ফাটানো চিৎকার ভেসে এলো। অপদেবীর সারা শরীর এখন আগুনে জ্বলছে, তার সাথে বিশাল বট গাছটা। ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল ছাই হয়ে যাওয়া সেই অপদেবীর শরীর। শান্ত হলো সমগ্র পরিবেশ। আমার কাজ সম্পন্ন হয়েছে ভৈরবানন্দ, এবার আমাকে যেতে হবে। মা, মা গো মা, আপনাকে কোটি কোটি প্রণাম জানাই মা। জয় মা। কিন্তু মা, আমার মেয়েটার কি হবে? ও যে লগ্নভ্রষ্টা হলো। আর জমিদার বাবুর কি দোষ ছিল মা? নিয়তি কখনো বদলানো যায় না। জমিদারের নিয়তি এত অবধিই ছিল। তবে মহেশ এখন সম্পূর্ণ সুস্থ, ওর উপর আর কোনো বিপদ নেই। আগামী লগ্নে আবার ওদের বিয়ের আয়োজন কর, আমি তোদের সাথেই আছি। জয় মা, অনেক প্রণাম মা, তোমাকে অনেক প্রণাম, অনেক ধন্যবাদ মা। মাগো, সবসময় এভাবেই আমাদের পাশে থেকো। আশীর্বাদ করে সেই দেবী শক্তি মিলিয়ে গেল বাতাসে। সবাই যে যার পথে রওনা দিল। মাটিতে অজ্ঞান অবস্থায় পড়ে থাকা বরযাত্রী সবাই জ্ঞান ফিরে পেল। ঘটনাগুলো শুনে মহেশও বেশ ভীত, কিন্তু নিজেকে সামলেও নিল সে। কাল লগ্ন থাকায় মহেশ আর বাড়ি ফিরল না, রয়ে গেল নিজের হবু শ্বশুর বাড়িতেই। মাধবী দেবীও আবার নতুন করে খুশি মনে লাবণ্য আর মহেশের বিয়ের আয়োজন শুরু করল। আমাদের আজকের গল্পের প্রশ্ন হল, রঘুর পক্ষাঘাতের কারণ কি? শুনছিলেন আজকের নিবেদন ওলটপালট অরিজিনালসে কুহেলিকার বটগাছ। গল্পকার রিয়া, অপদেবী পিয়ালি, ঈশান অনির্বাণ, হরেন অরিত্র, লাবণ্য পৃথা, মাধবী ইন্দ্রাণী, রঘু শঙ্কর, গদাধর পার্থ অরণ্যদেব, গণেশ দীপঙ্কর, পূজা রিয়া, গ্রামের জমিদার মিঠুন, ভৈরবানন্দ পার্থ ব্যানার্জি, মহেশ অভিজিৎ, দেবী লিপি। গল্প পাঠে গল্পের সূত্রধার ও পর্ব পরিচালনায় আমি সায়ন। সমগ্র গল্পের আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রনিত, পোস্টার ডিজাইনে মুরালি। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের গল্প নিয়মিত শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার একটি নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি আমরা। ততক্ষণের জন্যে বি সেফ, স্টে কানেক্টেড।